প্রিয় বন্ধুরা আমার, আমি গোপাল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি শোনার জন্যে, দেখার জন্যে। এর আগে আমরা আমেরিকা ইরান যুদ্ধ নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এরপরে যুদ্ধের যে ভয়ঙ্কর পরিণতি ঘটেছে, সারা বিশ্বব্যাপী আজকে যেটা আলোচনা হচ্ছে, সে আলোচনার বিষয় ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরানের যুদ্ধ, তার বিস্তৃতি এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সমস্ত খবর, যেটা জেনে এবং শুনে বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত এবং ভয়ঙ্কর রূপে তারা ভীত যে কখন এটাকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই সম্পর্কে আমরা দু একটি কথা বলবো। বন্ধুরা, ইতিমধ্যে সমস্ত পৃথিবী জেনে গিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ মিসাইল আক্রমণে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি নিহত হয়েছেন, যিনি এতদিন যাবৎ আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একাই সংগ্রাম করে যাচ্ছিলেন। বলতে গেলে ইরানের আরব দেশের বা আরব এলাকার সমস্ত রাষ্ট্রগুলোই ইরানের বিরোধী। এছাড়া ওখানে ইরানের এক নম্বর শত্রু ইসরায়েলকে বলে তারা মনে করে। এই দ্বন্দ্ব বহুদিন ধরে চলে যাচ্ছে, আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব চলে যাচ্ছে, কারণ ইরান চেষ্টা করছিল পরমাণু অস্ত্র তৈরি করার জন্য। এই পরমাণু অস্ত্র আরবের যে সমস্ত অন্যান্য দেশগুলো রয়েছে, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশগুলোর জন্য খুবই ভীতির কারণ সুন্নি অধ্যুষিত যে সমস্ত দেশ, মুসলিম দেশ পৃথিবীতে রয়েছে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান সহ, তারা প্রত্যেকেই মনে করে যে শিয়ারা প্রকৃত মুসলমান নয়, তারা কাফের। এই হিসাবে তাদেরকে হিংসা করে থাকে। ইতিমধ্যে পাকিস্তানে বহুবার আক্রমণ হয়েছে শিয়াদের উপর, তাদেরকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম হিসাবে ডিক্লেয়ার করার জন্য সংগ্রাম হয়েছে। বাংলাদেশেও যদিও শিয়া খুবই কম, তারপরেও তথবৈধ অবস্থা, শিয়াদেরকে এরা মুসলিম হিসাবে স্বীকৃতি দেয় না। এদিকে তারা কিন্তু ইহুদি বিরোধী। ইহুদি হচ্ছে তাদের পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশগুলোর এক নম্বর শত্রু হচ্ছে ইহুদি। কিন্তু আরবের সৌদি আরব সহ, সংযুক্ত আরব আমিরশাহী সহ বেশ কিছু মুসলিম দেশ তলে তলে কিন্তু বন্ধুত্ব রক্ষা করে এই ইহুদি দেশটির সঙ্গে, ইসরায়েলের সঙ্গে। যাই হোক, এই শত্রুতার মধ্যে দিয়ে এবার একটা চরম অবস্থা ধারণ করেছে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ করেছে, যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে সেটা ধ্বংস করার জন্যে। ইতিমধ্যে যুদ্ধের যে ভয়াবহতা, সেটা সমগ্র বিশ্ববাসী জানতে পেরেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করা হয়েছে বলে প্রচার মাধ্যমগুলো জানিয়েছে, এবং ইরান সরকারও এই বিষয়ে একটা ঘোষণা দিয়েছে যে প্রকৃতপক্ষেই মিসাইল আক্রমণে আয়াতুল্লাহ খমেনি ইন্তেকাল করেছেন। এখানে আমাদের মনে একটা প্রশ্ন, যে তিনি তো অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকেন। ইরানে এক নম্বর ব্যক্তি হচ্ছেন এই আয়াতুল্লাহ খমেনি, ইরানবাসী, যাকে প্রাণ দিয়ে ভালোবাসে এবং সর্বোচ্চ নেতা হিসাবে তাকে সম্মান করে। তার উপরে কথা বলবার মতো লোক ইরানে কেউ নেই, অর্থাৎ সমগ্র শাসন ব্যবস্থায় তার হাতে, এবং তিনি হচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় দিক দিয়ে এবং প্রশাসনিক দিক দিয়ে সবচেয়ে
শক্তিশালী ব্যক্তিত্ব। তাকে আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং শোনা যায় যে মাটির তলে অনেক বাংকার তৈরি করা হয়েছে তার জন্য। তিনি যে কখন কোথায় থাকেন সেটা শুধু কয়েকজন মাত্র গোয়েন্দা বাহিনীর লোক জানতে পারেন। এখন কথা হচ্ছে যে এই যে ভয়ঙ্কর মোসাদ বাহিনী এবং সিআইএ বাহিনী আমেরিকা এবং ইসরায়েল, তারা তো আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করার জন্য দীর্ঘদিনই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো রকম সুযোগ তারা পাচ্ছিল না। কিন্তু এবার পেয়ে গেল, তাহলে শস্যের মধ্যে ভূত রয়েছে। বন্ধুগণ, এর আগে আমরা দেখেছি ইরানে আহম্মদ জেনিদান যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ইসরায়েলের মোসাদকে ধ্বংস করার জন্যে একটা গোয়েন্দা বাহিনী গঠন করেছিলেন ইরানের। পরে জানা গিয়েছিল, আহমদ জেনিদানের মৃত্যুর পর জানা গিয়েছিল যে তিনি যে গোয়েন্দা বাহিনী গঠন করেন তার মধ্যেই মোসাদের গুপ্তচর ছিল, তারাই তাকে হত্যা করেছে। কাজে এত ভয়ঙ্কর একটা গোয়েন্দা বাহিনী মোসাদ। আপনারা দেখেছেন যে যখন গাজায় প্রচণ্ড যুদ্ধ চলছে, গাজার হামাসের যিনি নেতা, তিনি কাতারে বসে সে যুদ্ধ পরিচালনা করছিলেন। উনি একটা রাষ্ট্রীয় উপলক্ষে, অর্থাৎ ইরানের প্রেসিডেন্টের এয়ার ক্রাশে মৃত্যুর পর সেই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন ইরানে, সেখানে মিসাইল আক্রমণ করে মোসাদ তাকে মেরে দেয়। এমনি ভয়ঙ্কর একটা গোয়েন্দা বাহিনী মোসাদ, যারা পৃথিবীর প্রত্যেকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লোকের রোজ নামসা তাদের নখদর্পণে রাখে এবং যে কোনো সময় যে কোনো লোককে তারা খতম করে দিতে পারে, এমনই প্রযুক্তি তাদের হাতে রয়েছে। কিন্তু আমাদের আজকে একটাই প্রশ্ন যে ইরান মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী দেশ, তাদের প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র যেভাবে তৈরি করেছে, তাতে ইরানই প্রধান শক্তিরূপে মিডল ইস্টে আত্মপ্রকাশ করেছিল এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিডল ইস্টের বড় বড় মুসলিম দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, কুয়েত, এই সমস্ত দেশগুলো আমেরিকার কাছে আশ্রয় নিয়েছিল এবং তাদের রক্ষার জন্য, অর্থাৎ সৌদি আরবে যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে সেই মুসলিম দেশের রাজতন্ত্রকে রক্ষা করার জন্য প্রত্যেকটি দেশ সেখানে আমেরিকার আর্মি বেস গড়ে তোলার অনুমতি দিয়েছিল এবং সে সমস্ত দেশে, সমস্ত মিডল ইস্ট জুড়ে আমেরিকার আর্মি বেস রয়েছে এবং আমেরিকা আজকে সেই সমস্ত আর্মি বেস থেকে যুদ্ধ পরিচালনা করছে। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে ইতিমধ্যে ইরান তাদের নেতা নিহত হবার পরও তারা কিন্তু যুদ্ধে ক্ষান্ত দেয়নি, এতটুকু দমে যায়নি। তারা আমেরিকার এই সমস্ত আর্মি বেজের উপর মিসাইল আক্রমণ চালিয়ে এগুলো ধ্বংস করে দিয়েছে। জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, দুবাই, এই সমস্ত জায়গার সমস্ত আমেরিকার আর্মি বেসগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে আমরা জানতে পারছি। কাজেই শেষ পর্যন্ত যে কি হবে, এই যুদ্ধের গতি কোন দিকে যাবে কেউ জানে না। অনেকে ধারণা করছে যে বিশ্বযুদ্ধের রূপ দেবে। হ্যাঁ, এখন পৃথিবীর বেশ কয়েকটা বড় বড় শক্তি রয়েছে, যেমন রাশিয়া, চীন, ভারত। এরা যদি কোনো পক্ষে যোগ দেয় তাহলে সেটা বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। রাশিয়া নিন্দা জানাবে এই যুদ্ধের, চীনও নিন্দা জানাবে। ভারত চুপচাপ বসে আছে, এখনও কারোর পক্ষে কোনো কথা বলেনি। হয়তো তারাও এক পক্ষে নিন্দা জানাবে, কিন্তু সরাসরি কেউ ইরানের পক্ষে বা আমেরিকার পক্ষে যোগ দেবে এটা মনে হয় না। রাশিয়া সরাসরি ইরানের পক্ষে দাঁড়াবে না, চীনও দাঁড়াবে না। তারা হয়তো গোপনে গোপনে অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে ইরানকে সহযোগিতা করতে পারে, যেমন আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইউক্রেনকে সহযোগিতা করে যাচ্ছে। কাজেই হট করে যুদ্ধটা থেমে যাওয়ার
লক্ষণ নেই। যুদ্ধটা কন্টিনিউ করবে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটা শোকবার্তা জানিয়েছেন, সেটা হচ্ছে যে আরবের মুসলিম কান্ট্রিগুলোতে ইরান মিসাইল মেরে যে সমস্ত আমেরিকান বেসগুলো ধ্বংস করেছে, সেখানে যে সব লোকজন নিহত হয়েছে, তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। কিন্তু ইরানের যে ধর্মীয় নেতাকে এইভাবে হত্যা করা হলো সম্পূর্ণ অনৈতিকভাবে, সেই বিষয়ে কোনো নিন্দা প্রস্তাব পাকিস্তান বা বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি, বা কোনো মিডল ইস্টের কোনো মুসলিম কান্ট্রির মুখ থেকে এখন আয়াতুল্লাহ খোমেনির এই অনৈতিকভাবে হত্যা করার বিষয় নিন্দার প্রস্তাব আমরা কোনো সরকারের মুখ থেকে জানতে পারিনি, বা মিডিয়া মারফত সেগুলো প্রচারও করা হয়নি। ইন্ডিয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছে। সেটা হচ্ছে, তিনি বলেছেন যে আমার বন্ধু দেশ দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের আমির, আমার প্রিয় বন্ধু নাহিয়ানকে আমি শোকবার্তা জানাচ্ছি মর্মে যে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকা ইরানের যুদ্ধের কারণে। পাশ কাটিয়ে একটা শোক প্রস্তাব, যেটা ইরানের বিপক্ষে গিয়েছে এবং আমেরিকার পক্ষে ইনডাইরেক্টলি গিয়েছে, ইহুদিদের মানে ইসরায়েলের পক্ষে ইনডাইরেক্টলি গিয়েছে। কারণ একদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ইন্ডিয়ার পরম বন্ধু, আবার অন্যদিকে ইরানও ইন্ডিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কারণ ইন্ডিয়ার বিশাল স্বার্থ জড়িত রয়েছে ইরানের চাবাহার বন্দরকে কেন্দ্র করে। যাই হোক, এই যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবী কিন্তু রূপ বদলে যাবে, অর্থনীতির রূপ বদলাবে, অর্থনীতি ধ্বংস হবে কোনো কোনো দেশের। কারণ হরমুজ প্রণালী, যেখান থেকে পৃথিবীতে তেল রপ্তানি হয়ে থাকে ইরান থেকে এবং বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে সারা পৃথিবীতে, সে হরমুজ প্রণালী কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে। কাজে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসের দাম বাড়বে, অনেক রাষ্ট্রের মধ্যে, অনেক দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। সেদিকে এখন আমাদের দৃষ্টি রাখতে হবে। আমার দেশ নিয়ে আমি চিন্তিত। বাংলাদেশের বর্তমান যে সরকার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে ইরানের ধর্মীয়তা আয়াতুল্লাহ খোমেনি এত সুরক্ষিত অবস্থায় থাকার পরেও মোসাদ তাকে চিহ্নিত করে আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করেছে। আজকে বাংলাদেশ সরকারকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কদিন আগেই সামান্য একটা ঘটনার জন্য ইন্ডিয়ান হাই কমিশনে ঘেরাও করা হলো, ঢিল মারা হলো, বিভিন্ন রকমের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হলো। কিন্তু আজকে বাংলাদেশের কোনো একটা ইসলামী দল, জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ঐক্যজোট, চরমনে কাউকে কিন্তু আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলতে শোনা যাচ্ছে না, কোনো ঘেরাও টেরাও এখন আর দেখা যাচ্ছে না। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইসলামী মুসলিম উম্মার একজন ধর্মীয় নেতাকে অবৈধভাবে হত্যার পরও আমরা মুসলিম বিশ্বের পক্ষ থেকে তেমন কোনো উচ্চকিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। তবুও এই বিষয়ে আমাদেরকে, যুদ্ধকে কেন্দ্র করে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে ভারতের ভূমিকার উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, এই দেশগুলো ভারতের প্রতিবেশী দেশ। ভারতের কোনো সিদ্ধান্তে এই দেশগুলো এফেক্ট হয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমার বিশ্বাস ভারত ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না যুদ্ধের পক্ষে বা বিপক্ষে। কারণ ভারত সবসময় যাবৎকাল আমরা দেখতে পেয়েছি যে দেশগুলো, পৃথিবীর বিভিন্ন দেশকে, বিভিন্ন শক্তিকে ব্যালেন্স করে চলে। এবারও ভারত ব্যালেন্স করে চলবে বলে আমার মনে হয়। তবে এই যুদ্ধের ফলশ্রুতিতে আয়াতুল্লাহ খোমেনি তার দেশের মধ্যে অত্যন্ত কঠোর শাসন প্রয়োগ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তিনি যে আচরণটা করেছেন, হাজার হাজার মেয়েকে ফাঁসিতে ঝোলানো হয়েছে
এই একটা বোরখা পরাকে কেন্দ্র করে এই কিছুদিন আগে হ্যাঁ কি আমিন নামে একটা কুর্দি মেয়ে, তাকে যেভাবে হত্যা করা হলো, তার প্রতিবাদে মেয়েরা রাস্তায় নেমে বোরখা পরানো শুরু করলো এবং তাদের সে সমস্ত মেয়েদেরকে যেভাবে শাস্তি প্রদান করেছে আয়াতুল্লাহ খোমেনি, এবং এই মৌলবাদের নাম নিয়ে, ধর্মীয় উগ্রতার নাম নিয়ে যেভাবে মানুষকে ফাঁসিতে লটকানো হয়েছে প্রকাশ্যে, সেটাও যেমন নিন্দনীয়। আবার ইসরায়েল এবং আমেরিকা যেভাবে এই আয়াতুল্লাহ খোমেনিকে অনৈতিকভাবে মিসাইল মেরে হত্যা করলো, সেটাও তেমনিভাবে নিন্দনীয়। কাজে সবাইকে আজকে শান্তির দিকে তাকাতে হবে। এই মানব সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি দেশের, প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক নেতার, প্রতিটি মানবতাবাদী মানুষের। কাজে আজকে মানবতা হৃদয়ে ধারণ করে মানবিক চিন্তাধারা প্রয়োগ করে আমাদেরকে পৃথিবীর শান্তি বিধান করতে হবে, এই মানব সভ্যতাকে রক্ষা করতে হবে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্ত। পরবর্তীতে যা ঘটে আমরা তা নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার দেশের জন্য আমি শান্তি কামনা করে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। জয় বাংলা।